ট্রানজিয়েন্ট রেসপন্স। তো ট্রানজিয়েন্ট রেসপন্স স্টার্ট করার আগে দুটো বেসিক জায়গা একটু দেখে নাও। অ্যাকচুয়ালি এই জায়গাটা থাকে হচ্ছে কি ইলেকট্রিক্যাল টেকনোলজিতে, তো জাস্ট সেজন্য আমি স্লাইডটা রেখেছি, কারণ এই জায়গাটা ট্রানজিয়েন্ট রেসপন্সের যে বিভিন্ন ডেরিভেশনগুলো থাকবে সেখানটায় কাজে লাগবে, ইভেন অঙ্ক করতে গিয়েও কাজে লাগবে। দেখো, প্রথমে একটা ইন্ডাক্টর আঁকা আছে। ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন আইএল কারেন্ট ফ্লো হচ্ছে, তার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে দেখানো আছে ভিএল। ভিএল ইকুয়ালস টু লেখা যায় এল ইন্টু ডিআইএল বাই ডিটি, এটা মনে রাখতে হবে। আর এখানে দেখো একটা ক্যাপাসিটার আঁকা আছে। ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে গিয়ে আইসি কারেন্ট, আর ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভিসি। সেখান থেকে লেখা যায় যে ক্যাপাসিটারের চার্জিং কারেন্ট আইসি ইকুয়ালস টু সি ইন্টু ডিভিসি ডিভাইডেড বাই ডিটি। কি বলছি যে আইসি ইকুয়ালস টু সি ইন্টু ডিভিসি বাই ডিটি। দেখো এবার সিটাকে এখানে গুণ আছে, এদিকে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সেটাই লেখা আছে ডিভিসি বাই ডিটি ইকুয়ালস টু আইসি বাই সি। তো এই জিনিসটাকে আবার ফার্দার এইভাবে লেখা যেতে পারে, ডিভিসি ইকুয়ালস টু আইসি বাই সি ইন্টু ডিটি। ডিটিটা এদিকে ভাগ ছিল, ওদিকে গেল, গুণ হয়ে গেল। তারপরে আমি দুই সাইডে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ইন্টিগ্রেশন করে দিলাম। ডিভিসির ইন্টিগ্রেশন যদি করি তাহলে পাবো কি ভিসি। এখানে ক্যাপাসিটার সি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ আইসি ডিটি। আর আইসির ইন্টিগ্রেশন ডিটি রেসপেক্টে করলে কত হবে সেটা আইসির ইকুয়েশনের ওপর ডিপেন্ড করছে, যে আইসির ইকুয়েশনটা কী আছে তার উপর ডিপেন্ড করছে। মোট কথা যে এখানে সার্কিটের যে তিনটে বেসিক এলিমেন্ট আছে তার মধ্যে দুটো এনার্জি স্টোরেজ এলিমেন্ট কী কী, একটা হচ্ছে ইন্ডাক্টর আর একটা হচ্ছে ক্যাপাসিটার। ইন্ডাক্টরকে দেখো এল দিয়ে দেখানো আছে, তার মধ্যে দিয়ে যখন আইএল কারেন্ট ফ্লো হচ্ছে তার অ্যাক্রসে ভোল্টেজ যেটা পাচ্ছি ভিএল, সেটা সমান লেখা যায় ভিএল ইকুয়ালস টু এল ইন্টু ডিআইএল বাই ডিটি। আর ক্যাপাসিটার সি দেখানো আছে এখানে, একটা ক্যাপাসিটার দেখানো আছে সি দিয়ে, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইসি, তার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা পাচ্ছি কত ভিসি। সেখানে লেখা যায় ক্যাপাসিটারের এই যে চার্জিং কারেন্টটা আইসি ইকুয়ালস টু সি ইন্টু ডিভিসি বাই ডিটি। সেখান থেকে আমরা লিখতে পারি ডিভিসি বাই ডিটি ইকুয়ালস টু আইসি বাই সি। ডিটিকে ওই সাইডে নিয়ে গিয়ে যদি দুই সাইডে ইন্টিগ্রেশন করে দিই তাহলে পাবো ভিসি ইকুয়ালস টু 1/c ইন্টিগ্রেশন অফ আইসি ডিটি। তো যাই হোক, এবার একে একে ডেরিভেশনগুলো শুরু করা যাক। তো ফার্স্টে আসছি আর এল সিরিজ সার্কিটে। দেখো আর এল সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর সিরিজে কানেক্ট করা আছে। এটা একটা ব্যাটারি বা ডিসি ভোল্টেজ সোর্স, আর এটা হচ্ছে গিয়ে একটা সুইচ, যেটাকে কে দিয়ে নাম দেওয়া আছে। যখন কেটাকে বন্ধ করা হবে, মানে সুইচটাকে ক্লোজ করা হবে, কারেন্ট ফ্লো করবে অবভিয়াসলি সার্কিটে, তার জন্য এরকম একটা কারেন্টের ডিরেকশানও দেওয়া আছে। আচ্ছা, এবার একটা জিনিস বোঝার হচ্ছে এটাই যে সার্কিটটাকে এনার্জাইজড করেছি কি দিয়ে, আমরা ডিসি সোর্স দিয়ে এনার্জাইজড করেছি। আর এতদিন ধরে আমরা পড়ে এসেছি যে একটা ডিসি সার্কিটে ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসেবে আচরণ করে। কিন্তু এই যে ডিসি সার্কিটে শর্ট সার্কিট হিসেবে ইন্ডাক্টর আচরণ করে, এটা আমরা কখন পড়ে এসেছি, যখন আমরা স্টেডি স্টেট অ্যানালিসিস করছিলাম তখন পড়ে এসেছি। ইন্ডাক্টরের যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সেটা কি হয়, 2πfl। সেখান থেকে আমরা কি দেখিয়েছিলাম যে ডিসির ক্ষেত্রে এফ ইকুয়ালস টু হয় 0, যার জন্য এক্সএল হয়ে যায় 0, যার জন্য ইন্ডাক্টর একটা ডিসি সার্কিটে শর্ট সার্কিট হিসেবে আচরণ করে। এটা ম্যাথামেটিক্যালি দেখানো হয়েছিল। ফিজিক্যালি এটা বলা হয়েছিল যে ফিজিক্যাল এক্সপ্রেশন যেটা ছিল যে ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, তো ডিসিতে কারেন্টের যেহেতু চেঞ্জ হয় না, ইন্ডাক্টর কাজই করে না। কিন্তু এই যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল সেগুলো ছিল হচ্ছে গিয়ে স্টেডি স্টেট অ্যানালিসিসের জন্য। আর এখন আমরা পড়ছি ট্রানজিয়েন্ট স্টেট অ্যানালিসিস। তো যে কোনো সিস্টেম ডিরেক্টলি তো স্টেডি স্টেটে পৌঁছায় না। ফার্স্টে একটা কন্ডিশন থেকে সে স্টেডি স্টেটে পৌঁছাতে যে টাইমটা নেয় সেটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট স্টেট। একটু আগে সেগুলো বোঝানো হয়েছে। তো এখানটায় আমরা ট্রানজিয়েন্ট স্টেট পড়ছি। তো এবার এখানটায় ফার্স্টে যে দেখার বিষয় যে এখানে তাহলে ইন্ডাক্টর কাজ করবে কি করবে না। দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো।
যখন সুইচটা ওপেন ছিল তখন এই টোটালটার অ্যাক্রসে ভোল্টেজ কত? 0, কারণ সুইচটা তো ওপেন আছে, তাহলে টোটালটার অ্যাক্রসে ভোল্টেজ কত? 0। সুইচটা যখন তুমি ক্লোজ করছো, সুইচ কিভাবে ক্লোজ করা হয়? হঠাৎ করে ক্লোজ করা হয়। তাহলে সুইচ যখন ক্লোজ করা হচ্ছে তখন এর অ্যাক্রসে ওই ইনস্ট্যান্টে ভোল্টেজ কত হলো? ভি ভোল্টেজ। এই চেঞ্জটা কত কীভাবে হলো? হঠাৎ করে চেঞ্জটা হলো। কথাটা বোঝা গেল? আমি ফার্দার রিপিট করছি যে সুইচটা ফার্স্টে ওপেন ছিল তখন এর অ্যাক্রসে টোটাল ভোল্টেজ কত ছিল? 0। সুইচকে যখন আমি হঠাৎ ক্লোজ করছি তখন এর অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে? ভি হচ্ছে। তাহলে যে ইনস্ট্যান্টে সুইচটাকে ক্লোজ করা হচ্ছে সেই ইনস্ট্যান্টে তো ভোল্টেজের চেঞ্জ হচ্ছে। তাহলে সেই ইনস্ট্যান্টে যদি ভোল্টেজের চেঞ্জ হয়, কারেন্টেরও চেঞ্জ হবে, কারণ ভোল্টেজ 0 থেকে বেড়ে ভি অবধি গেছে, তাহলে কারেন্টও 0 থেকে বেড়ে আই অবধি যাবে। তো মোট কথা, সার্কিটে ইন্ডাক্টর কখন কাজ করে? যখন কারেন্টের চেঞ্জ হয়। আমরা যখন ডিসি সার্কিটের স্টেডি স্টেট অ্যানালিসিস নিয়ে পড়ছিলাম তখন বলেছিলাম কি ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসেবে আচরণ করে। তখন খেয়াল করে এই সুইচটা ছিল না। সুইচ যদি না থাকে তাহলে কি আমরা ধরে নিচ্ছি কি কারেন্ট কন্টিনিউয়াসলি সেখানে ফ্লো করছে। এবার ডিসি সার্কিট যেহেতু ভোল্টেজের চেঞ্জ নাই, কারেন্টেরও চেঞ্জ নাই, তার জন্য ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসেবে আচরণ করছিল। এটা তো নর্মাল অপারেটিং কন্ডিশন বা নর্মাল অপারেশনের সময় আমরা দেখছিলাম। এবার দেখছি কি যখন আমি সিস্টেমটাকে স্টার্ট করছি, এই যে সুইচটাকে যখন অন করলাম তখন এর অ্যাক্রসে হচ্ছে কত? ভোল্টেজ 0। মানে সুইচটা অন করার ঠিক আগের মুহূর্তে এখানকার ভোল্টেজ হচ্ছে গিয়ে 0। সুইচটাকে যখন আমি অন করছি তখন এই টোটাল ভোল্টেজটা এর অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে, মানে ভোল্টেজ 0 থেকে হঠাৎ করে বেড়ে গিয়ে ভি হয়ে গেল। হঠাৎ করে বেড়ে যাওয়াটাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ইম্পালস বলা হয়, সেগুলো পরে শিখবে একে একে। তো যাই হোক, তো হঠাৎ করে এই যে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে মানে কি ভোল্টেজের চেঞ্জ হচ্ছে। ভোল্টেজের যদি চেঞ্জ হয় তাহলে কারেন্টেরও চেঞ্জ হওয়ার কথা। আর ইন্ডাক্টর করে কি কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। তাহলে এই মুহূর্তে কিন্তু ইন্ডাক্টর ফাংশন করবে, মানে যতক্ষণ না সিস্টেমটা স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি ইন্ডাক্টরটা কাজ করবে। এবার আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি এখানটায়। কিভাবে অ্যাপ্লাই করব? যদি আমি এইভাবেই নিই, দেখো মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, তাহলে ভোল্টেজ রাইজ হবে। কতটা ভোল্টেজ রাইজ হলো? ভি। সুইচ তো ক্লোজ করা আছে। তারপর যখন এখানে আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট, তখন ভোল্টেজ ড্রপ হবে। কতটা ড্রপ? মাইনাস আই আর। ভোল্টেজ রাইজকে পজিটিভ নিয়েছিলাম বলে ড্রপকে নেগেটিভ নিলাম। তারপরে এখানে আবার ভোল্টেজ ড্রপ হবে। কত ভোল্টেজ ড্রপ হবে? ড্রপের জন্য মাইনাস সাইনটা আগেই দিয়ে রাখলাম। আর কত ড্রপ হবে? এল ইন্টু ডিআই বাই ডিটি। আর তো কিছু নাই সার্কিটে, তাহলে টোটালটা 0। মাইনাস আইআর আর মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটিকে ডান দিকে নিয়ে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে? আইআর প্লাস এল ইন্টু ডিআই বাই ডিটি ইকুয়ালস টু ভি। এটাকেই একেবারে লেখা আছে, এমনিতেও একেবারে লেখা যায়। দেখেই বোঝা যাচ্ছে কি এখানে ভোল্টেজ রাইজ হচ্ছে, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে। আমরা যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে ভোল্টেজ রাইজকে ভোল্টেজ ড্রপের সঙ্গে ইকুয়াল করে দিলেই হলো। সেটা এখানটায় ডিরেক্টলি লেখা আছে, ভোল্টেজ রাইজ ভি আর ভোল্টেজ ড্রপ হচ্ছে এটা। এবার আমি যেটা করছি দুই সাইডকে এল দিয়ে ভাগ করছি, তাহলে এল ইন্টু ডিআই বাই ডিটি হয়ে যাবে ডিআই বাই ডিটি। আর ছিল আর বাই এল হয়ে গেল, আর এই সাইডে ভি ছিল ভি বাই এল হয়ে গেল। ডি বাই ডিটি, এই যে অপারেটরটা আছে এটাকে আমি পি ধরে নিচ্ছি, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? পিআই প্লাস আর বাই এল ইন্টু আই ইকুয়ালস টু ভি বাই এল। এই দুটোর থেকে আই কমন যায়, আই কমন গেলে কি থাকবে? পি প্লাস আর বাই এল ব্র্যাকেটের মধ্যে ইন্টু আই ইকুয়ালস টু ভি বাই এল। দেখো সেটাকেই করা আছে। তাহলে এবার আমরা একটা ইকুয়েশান পেয়ে গেলাম, এই ইকুয়েশানটা আমাদেরকে সলভ করতে হবে। তো এই ইকুয়েশানের দুটো সলিউশন থাকবে, একটাকে আমরা বলি কি কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তো দুটোকেই আলাদা আলাদা করে দেখে নেওয়া যাক। দেখো এটা কিসের ইকুয়েশান ছিল সেটা আগে দেখে নাও। এই ইকুয়েশানটা ছিল হচ্ছে গিয়ে কারেন্টের ইকুয়েশান। তাহলে যে সলিউশানটা পাবো সেখানে আমরা কারেন্টের ভ্যালু পাবো,
আর এই ধরনের ইকুয়েশানের যে সলিউশন তাকে কি করা হয়, সেটাখানে আমরা দুটো পার্ট পাই, একটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি ফাংশানের জন্য আর একটা হচ্ছে গিয়ে পার্টিকুলার সলিউশন। তো কমপ্লিমেন্টারি সলিউশন তো আমরা একটু আগেই দেখিয়ে এসেছি যে আইসি ইকুয়ালস টু সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর এল বাই টি হবে। সি হচ্ছে গিয়ে যেখানে একটা কনস্ট্যান্ট। দেখো এখানে যে পোর্শনটা আছে সেটা কি আর বাই এল, বা এই ইকুয়েশনটা দিয়ে যদি দেখো এখানে আই এর যে কোএফিসিয়েন্ট আছে সেটা কত, আর বাই এল, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে, সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, সেটাই করা আছে, সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। এবার থাকলো কি পার্টিকুলার সলিউশন। তো পার্টিকুলার সলিউশন কী ছিল, চলো আবার দেখা যাক। এই পোর্শনটা কি আছে, আর বাই এল আছে, আই এর সঙ্গে যে কোএফিসিয়েন্টটা আর বাই এল আছে, তাহলে আমরা কি লিখব, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল টু টি, তারপর ইন্টিগ্রেশন কার করব, ই টু দি পাওয়ার আর বাই এল ইন্টু টি, আর তারপরে ইকুয়েশনের এই সাইডে কি ছিল, ভি বাই এল ছিল, দেখো সেটাই করা আছে, ভি বাই এল, টোটালটার ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে, ডিটির সাপেক্ষে। এই পোর্শনটা তো যা ছিল তাই আছে, ভি বাই এল কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ই টু দি পাওয়ার আর বাই এল এর ইন্টিগ্রেশন যদি করি ডিটি, মানে ই টু দি পাওয়ার আর বাই এল টি এর যদি ইন্টিগ্রেশন করি ডিটি রেসপেক্টে কত পাবো, ই টু দি পাওয়ার আর বাই এল, এখানে একটা টি মিসিং গেছে, টি একটা হবে আর বাই এল এর সাথে, আর এই আর বাই এলটার জন্য নিচে একটা আর বাই এল পাবো। তো ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার আর বাই এল টি, এটাকে এখানে একটা টি হবে। এই দুটোকে গুণ করলে কত হবে, এই দুটোকে গুণ করলে 1 হয়ে যাবে। কেন, কারণ পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তো তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আর এল বাই টি, যখন আমরা দুটোকে গুণ করছি পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে, প্লাস ই টু দি পাওয়ার আর এল বাই টি, দুটো কেটে গিয়ে ওপরে কি আসবে, ই টু দি পাওয়ার 0 আসবে, আর ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে ওপরে চলে এলো 1, এখানে নিচে এ আর বাই এল ছিল সেটাকে উপরে উঠে গিয়ে এল বাই আর হয়ে গেল, এখানে ভি বাই এল অলরেডি ছিল, তাহলে আলটিমেটলি পেলাম আমরা ভি বাই আর। কমপ্লিমেন্টারি ফাংশন পার্টিকুলার সলিউশন যেটা পেলাম সেটা হচ্ছে ভি বাই আর। আর আই ইকুয়ালস টু কী ছিল, আইসি প্লাস আইপি, আইসির ভ্যালু এটা, আইপির ভ্যালু এটা, দুটোকে একসঙ্গে লিখে দিলাম, তাহলে আই ইকুয়ালস টু সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি প্লাস ভি বাই আর। আচ্ছা, এবার দেখো এখানে আর এল ভি আর এগুলো তো সব সার্কিটে দেওয়া আছে, সব সার্কিটের এলিমেন্ট ঠিকই ছিল, একটা জিনিস আমরা বাইরের থেকে নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এই সিটা ছিল কি একটা কনস্ট্যান্ট ছিল। তাহলে এবার আমার কাজ হচ্ছে গিয়ে সি এর ভ্যালুটা বার করা। দেখো সি এর ভ্যালু কী করে বার করব, সার্কিটটাই আসো, যে মুহূর্তে আমি সুইচটাকে ক্লোজ করছি, যে মুহূর্তে আমি সুইচটাকে ক্লোজ করছি সেই মুহূর্তে সার্কিটের কারেন্ট কত, সার্কিটের কারেন্ট হচ্ছে 0, আই ইকুয়ালস টু 0 প্লাস হচ্ছে 0। কী করে সুইচ অন করা সত্ত্বেও কারেন্ট 0 হলো, ওই যে একই কনসেপ্ট, যে মুহূর্তে আমরা সুইচটাকে ক্লোজ করছি সেটাকে যদি ভাবতে চাও তাহলে ভাবো সুইচকে ক্লোজ করার আগের মুহূর্তে এখানকার ভোল্টেজ কত ছিল, 0, যে মুহূর্তে ক্লোজ করেছি ভোল্টেজ বেড়ে কত হলো ভি, যে মুহূর্তে সুইচ ক্লোজ করার আগে কারেন্ট কত ছিল, 0, যে মুহূর্তে ক্লোজ করেছি সেই মুহূর্তে কারেন্ট হওয়ার কথা কত ছিল, আই কারেন্ট আমি ধরে নিলাম হওয়ার কথা ছিল, মানে 0 থেকে বেড়ে আই হওয়ার কথা ছিল, কিন্তু সার্কিটে কি আছে, ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর কি করে, কারেন্টের চেঞ্জকে বাধা দেয়, তাহলে সার্কিটে ইন্ডাক্টরটা কি চেষ্টা করবে, যাতে কারেন্টটা 0ই থাকে, তাহলে সুইচ ক্লোজ করার সঙ্গে সঙ্গে কারেন্ট কিন্তু বেড়ে 0 থেকে আই সাথে সাথে হবে না, কিছুটা টাইম লাগবে। তো তার জন্যই বলছি যে সুইচ ক্লোজ করার ঠিক পরের মুহূর্তে, যার জন্য দেখো 0 প্লাস কথাটা লেখা আছে, তাহলে সুইচ ক্লোজ করার ঠিক পরের মুহূর্তে কারেন্ট কত, 0, তাহলে যদি আমরা টি এর জায়গায় 0 বসাই কত পাবো আমরা, তাহলে কারেন্ট টি এর জায়গায় 0 বসালে কারেন্ট পাবো 0। তাহলে সেটাকে পুট করে দেওয়া যাক, এখানে যদি টি এর জায়গায় 0 বসাই তাহলে মাইনাস আর বাই এল ইন্টু 0 হয়ে যাবে,
তাহলে আলটিমেটলি 0 আসবে ওপরে। তাহলে ই টু দি পাওয়ার 0-র ভ্যালু কত হবে 1, তাহলে সি ইন্টু 1 প্লাস ভি বাই আর এই সাইডটাই পাবো। আর কারেন্ট কত দেখলাম, কারেন্ট তো পাচ্ছি 0, সেটাকে তাহলে পুট করে দেওয়া যাবে। দেখো সেটাকেই করা হচ্ছে এখানটায়। 0 প্লাসের ভ্যালু হচ্ছে 0, এখানে যদি আমরা পুট করে দিই জিনিসটা, তাহলে 0 ইকুয়ালস টু কী দাঁড়ায়, সি প্লাস ভি বাই আর, আর সি এর ভ্যালু দাঁড়ায় মাইনাস ভি বাই আর। এবার এই সি এর জায়গায় আমরা মাইনাস ভি বাই আর পুট করে দিলাম, পেয়ে গেলাম আই ইকুয়ালস টু মাইনাস ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর এল বাই টি প্লাস ভি বাই আর। এখানেও ভি বাই আর আছে, এখানেও ভি বাই আর আছে, ভি বাই আর কমন নিলাম, ভি বাই আর কমন গেলে এখানে পড়ে থাকে 1, আর এখানে কত পড়ে থাকে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর এল ইন্টু টি। এই পেয়ে গেলাম আমরা কারেন্টের ইকুয়েশান। এবার আমরা চেক করে নিতে পারি যে যে জিনিসটা আমরা দেখলাম সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। দেখো ইকুয়েশান যখন আমরা এটা পেয়েছি, দেখেই কি বুঝতে পারছি যে যখন টাইম ইকুয়ালস টু 0, টাইম ইকুয়ালস টু যখন 0, এখানে টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে টোটালটা কী হবে, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে ভেতরে কত হচ্ছে 1 মাইনাস 1 0, তাহলে কারেন্ট তখন পাচ্ছি 0। টি ইকুয়ালস টু যদি ইনফাইনাইট বসাই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইট মানে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইট মানে হচ্ছে 0। কী করে দেখে নাও, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট ইকুয়ালস টু কী লেখা যেতে পারে, ই টু দি পাওয়ার ইনফাইনাইট। ই টু দি পাওয়ার ইনফাইনাইট মানে সেটা ইনফাইনাইটই হবে, তার মানে 1 বাই ইনফাইনাইট সমান কত হচ্ছে 0। তাহলে টি এর জায়গায় যদি আমরা ইনফাইনাইট বসাই, এই পোর্শানটুকু কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে ভেতরে কি পড়ে থাকবে 1 মাইনাস 0, 1 মাইনাস 0 মানে 1, তাহলে তখন পাচ্ছি আই ইকুয়ালস টু ভি বাই আর। এবার ব্যাপারটাকে নর্মালভাবে চেক করো। দেখো সার্কিট যখন সুইচটা আমি ক্লোজ করছি, ঠিক সুইচ ক্লোজ করার মুহূর্তে বা সুইচ ক্লোজ করার ঠিক পরের মুহূর্তে কারেন্ট কত থাকার কথা, 0 থাকার কথা। কারণ কি, ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দেবে। আমরা যে ইকুয়েশানটা ডিরাইভ করেছি সেখানেও কি দেখলাম যে টি ইকুয়ালস টু যখন 0 হচ্ছে কারেন্ট ইকুয়ালস টু 0 হবে। তাহলে প্রথমটা মিলে গেল। সুইচটাকে যদি অনেকক্ষণ ধরে ক্লোজ করা থাকে তাহলে কি হবে, কারেন্ট আস্তে আস্তে বাড়বে, কারেন্ট আস্তে আস্তে বাড়তে বাড়তে ওর ফাইনাল ভ্যালুতে পৌঁছাবে। কথাটা আশা করি বোঝা গেল যে সুইচকে যদি অনেকক্ষণ ক্লোজ করে রাখা হয় তাহলে কি হবে, কারেন্ট 0 থেকে আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে ওর ফাইনাল ভ্যালুতে গিয়ে পৌঁছাবে। আর ফাইনাল ভ্যালুটা কত, ধরো এই সুইচটা অনেকক্ষণ ধরে ক্লোজ করে রাখা আছে, তাহলে তো কারেন্টের হঠাৎ বাড়া বা মানে সাপ্লাই ভোল্টেজের বা কারেন্টের হঠাৎ বাড়া বা কমার কোনো গল্প নাই। তাহলে সুইচকে অনেকক্ষণ ধরে ক্লোজ রাখা মানে আমি বলতে পারি সার্কিটটা স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছে গেছে। তো যখন স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছে যাবে, ইন্ডাক্টর কী হিসাবে কাজ করবে, শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। তখন সার্কিটের কারেন্ট কত হবে, ভি বাই আর, সার্কিটের কারেন্ট হবে ভি বাই আর। সেটাই আমরা ওখানটায় দেখলাম যে যখন টি ইকুয়ালস টু ইনফাইনাইট বসাচ্ছিলাম কারেন্টের ভ্যালু কত পাচ্ছিলাম, আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে আশা করি বোঝা গেল যে আমরা যেটা ডিরাইভ করলাম সেটা অ্যাকচুয়াল ফ্যাক্টের সঙ্গে ম্যাচ করছে। গ্রাফটা আঁকা যাক। দেখো টি যখন 0 কারেন্ট 0, টাইম বাড়ার সাথে সাথে আস্তে আস্তে সিস্টেমটা স্টেডি স্টেটের দিকে যাচ্ছে। যখন টি ইকুয়ালস টু ইনফাইনাইট হয়ে যাবে মানে ফাইনাল ভ্যালু যেটা পাবো আমরা কারেন্টে সেটা পাবো কত, ভি বাই আর। তাহলে যার জন্য ফাইনাল ভ্যালু লেখা আছে ভি বাই আর। আইএস মানে হচ্ছে গিয়ে স্টেডি স্টেট কারেন্ট, আর কিছুই না। তাহলে এই গেল হচ্ছে গিয়ে গ্রাফ। সার্কিটে আমরা দেখছিলাম কি কারেন্ট আস্তে আস্তে 0 থেকে বেড়ে ভি বাই আরে পৌঁছাচ্ছে। তাহলে এই গ্রাফটা কিন্তু তাকেই ডিনোট করলো যে ফার্স্টে দেখো কারেন্ট ছিল 0, তারপর বাড়তে বাড়তে একটা সার্টেন টাইম পরে হয়ে যাচ্ছে ভি বাই আর। এবার আসবো আমরা টাইম কনস্ট্যান্ট নিয়ে। এই ইকুয়েশানটা আমরা পেয়েছিলাম। এবার এই টি এর জায়গায় আমরা বসাবো এল বাই আর, টি এর জায়গায় বসাবো এল বাই আর। তাহলে ওপরে কি দাঁড়াবে, মাইনাস আর বাই এল ছিল, টি এর জায়গায় এল বাই আর বসাচ্ছি, কেটে গেল সব, কি পড়ে থাকবে -1। তাহলে ওপরে কী হবে, মানে টোটালটা কী হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার -1।
ই টু দি পাওয়ার -1 ভ্যালু হচ্ছে 0.36 তো 1 থেকে বাদ দিলে পড়ে থাকবে 0.632। ভি বাই আর এটাকে আমরা গ্রাফে কি দেখালাম, স্টেডি স্টেট ভ্যালু, কারণ সার্কিটটা যখন স্টেডি স্টেটে পৌঁছে যাবে তখন সার্কিটের সাপ্লাই ভোল্টেজ কত ভি, কারেন্ট হচ্ছে কত আই, আর রেজিস্ট্যান্স কত আর। ইন্ডাক্টর তো শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে, তখন আমরা কি লিখবো, আই ইকুয়ালস টু কি ভি বাই আর। এটা কত ফাইনাল ভ্যালু বা স্টেডি স্টেট ভ্যালু, তাহলে আইএস ইকুয়ালস টু কি পাচ্ছি ভি বাই আর। তো তার জন্য ভি বাই আর এর জায়গায়, এই ভি বাই আর এর জায়গায় আইএস লিখে দেওয়া আছে, সেটাকে দেখানো আছে আইএস ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে টাইমের ভ্যালু যখন এল বাই আর হবে, টি এর ভ্যালু যখন এল বাই আর হবে, তখন দেখা যাচ্ছে কি, যে কারেন্ট যেটা আছে সার্কিটের কারেন্ট স্টেডি স্টেট ভ্যালুর 0.632 হচ্ছে। আমি আবার রিপিট করছি, টাইম যখন এল বাই আর এর সঙ্গে সমান হবে তখন সার্কিটের যে কারেন্ট সেটা স্টেডি স্টেট কারেন্টের 0.632 পরিমাণ হবে। বা আমরা ঘুরিয়ে কি, মানে ঘুরিয়ে না, অন্য পার্সেন্টেজ দিয়ে কী করে বলতে পারি, টাইম যখন এল বাই আর এর সঙ্গে সমান হবে তখন সার্কিটের যে কারেন্ট সেটা স্টেডি স্টেট কারেন্টের 63.2% হবে। দেখো সেটাকেই লেখা আছে যে অ্যাট টাইম টি ইকুয়ালস টু এল বাই আর আইটি রিচেস, আইটি মানে কি সার্কিটের কারেন্টটা কতটা রিচ করে, 63.2% অফ স্টেডি স্টেট কারেন্ট। এই যে টাইমটা, এই টাইমটাকেই বলা হয় সার্কিটের টাইম কনস্ট্যান্ট, এই টাইমটাকেই বলা হয় সার্কিটের টাইম কনস্ট্যান্ট। তাহলে এই সার্কিটটা দিয়ে যদি জিজ্ঞেস করে টাইম কনস্ট্যান্ট কি, তাহলে বলতে পারবে টাইম কনস্ট্যান্ট হচ্ছে গিয়ে টাইমের সেই ভ্যালুটা যখন সার্কিটের কারেন্ট স্টেডি স্টেট কারেন্টের 63.2% হয়, এটাকেই বলা হয় টাইম কনস্ট্যান্ট। তাহলে আর এল সিরিজ সার্কিটে টাইম কনস্ট্যান্টের ভ্যালু কত হয়, এল বাই আর। মনে রাখতে হবে, পরীক্ষাতে কোশ্চেন আসবে এবং এর উপর বেস করে অঙ্কও আসবে, মানে যে অঙ্ক করব সব জায়গাতে এল বাই আরটা কাজে লাগবে। টাইম কনস্ট্যান্টের যে অনন্যক বা রেসিপ্রোকাল তাকে আমরা বলি কি, তাকে বলি আমরা ড্যাম্পিং রেশিও। সেটাকে লেখা আছে দেখো, ড্যাম্পিং রেশিও ইকুয়ালস টু আর বাই এল, কারণ টাইম কনস্ট্যান্ট পেয়েছি এল বাই আর, তাহলে ড্যাম্পিং রেশিও কী পাবো, আর বাই এল। এবার একটা জিনিস দেখো, এই যে সার্কিটটা আছে এখানে ফার্স্টে ভ্যালু কত ছিল যখন সুইচ ক্লোজ করছি, বা সুইচ ক্লোজ করার পরের মুহূর্তে 0। তারপর ধরলাম কি ইনফাইনাইট, মানে টাইম যখন বাড়ছে আস্তে আস্তে কারেন্টও বাড়ছে, দিয়ে ফাইনাল ভ্যালু আমি পেলাম ধরো আইএসই ধরে নিলাম, চলো ফাইনাল ভ্যালু পেলাম আইএস। তাহলে কারেন্ট যখন আমার 0 থেকে চেঞ্জ হয়ে আইএস হচ্ছে, কারেন্ট যখন 0 থেকে চেঞ্জ হয়ে আইএস হচ্ছে, তাহলে দেখে কি বোঝা যাচ্ছে, কারেন্ট চেঞ্জ হলে এখানকার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিআর, আর এল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিএল, এই দুটোই চেঞ্জ হবে। কারণ ভিআর ইকুয়ালস টু কি আইআর, আর ভিএল ইকুয়ালস টু কি আই ইন্টু এল ইন্টু ডিআই বাই ডিটি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে কারেন্ট 0 থেকে বাড়ছে, বাড়তে বাড়তে স্টেডি স্টেট ভ্যালুতে পৌঁছাচ্ছে। মোট কথা কারেন্টের চেঞ্জ হচ্ছে, তো কারেন্টের চেঞ্জ হলে ভিআরও চেঞ্জ হবে, কারেন্টের চেঞ্জ হলে ভিএলও চেঞ্জ হবে। এই চেঞ্জগুলো কী ধরনের সেটা আমরা দেখব এবার। ভি আর ইকুয়ালস টু কি আই ইন্টু আর, আই এর ইকুয়েশান পেয়েছি কোনটা আমরা, ভি বাই আর ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর এল ইন্টু টি। আর এখানে আর ছিল বলে আর লিখলাম, তাহলে আর আর কেটে যাবে, আর আর কেটে গেল, তাহলে ভি আর ইকুয়ালস টু দাঁড়ালো এটা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যে যখন টি এর ভ্যালু যখন 0, টি এর ভ্যালু যখন 0, তাহলে এই পোর্শনটা 1 হয়ে যাবে। এই পোর্শনটা যদি 1 হয়ে যায় তখন ভিআর এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, 0। এই কথাটাকে বোঝা গেল কি না দেখো, যে টি এর ভ্যালু যখন 0 তখন ভিআর রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে কত, 0। আর টি এর ভ্যালু যখন ইনফাইনাইট বসাবে এই পোর্শনটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তখন ভিআর এর ভ্যালু কত হবে, ভিআর এর ভ্যালু ভি এর সাথে ইকুয়াল হবে। এটাকে চলো সার্কিটে একবার বোঝা যাক।
দেখো কি বলেছিলাম ফার্স্টে, টি এর ভ্যালু যখন 0 তখন রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 0। এটা তো আমরা ম্যাথামেটিক্যালি দেখলাম। এই ব্যাপারটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন কি হতে পারে সেটা এবার বোঝা যাক। দেখো সুইচ যে মুহূর্তে আমি ক্লোজ করছি, সুইচ যে মুহূর্তে আমি ক্লোজ করছি, ভোল্টেজ এই টোটালটার অ্যাক্রসে 0 থেকে বেড়ে ভি হয়ে গেল। এই অবধি আশা করি বোঝা গেছে। ভোল্টেজের এই যে ইম্পালস, মানে যে ভোল্টেজে যে এই ইম্পালসটা অ্যাপ্লাই হলো বা ভোল্টেজের এই যে হঠাৎ চেঞ্জটা হলো, তার জন্য কারেন্ট কি 0 থেকে বেড়ে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে? কারেন্ট তো সেটা হচ্ছে না। মানে সাপোজ এখানকার ভোল্টেজ ধরো হচ্ছে গিয়ে 10 ভোল্ট, এই রেজিস্ট্যান্সটা ধরো হচ্ছে গিয়ে 5 ওহম, এটা যা খুশি একটা ধরে নাও, 3 হেনরি ধরে নাও। সুইচটা যদি তুমি অনেকক্ষণ ক্লোজ করে রাখো তাহলে স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছাবে। তখন কারেন্ট কত হবে? 10/5 2 অ্যাম্পিয়ার। কেন? কারণ তখন ইন্ডাক্টরটা তো শর্ট সার্কিট হিসেবে কাজ করবে যদি স্টেডি স্টেট কন্ডিশনে থাকে। কিন্তু আমি বলছি কি, ফার্স্টে সুইচটা ওপেন ছিল, তাহলে এই টোটালটার অ্যাক্রসে ভোল্টেজ কত? 0। এবার তুমি করলে কি, সুইচটাকে হঠাৎ করে ক্লোজ করলে। হঠাৎ করে ক্লোজ করলে টোটাল ভোল্টেজটা কি হচ্ছে সেটা আমরা দেখব। দেখো সুইচ যখন আমরা হঠাৎ করে ক্লোজ করছি তখন সার্কিটের কারেন্ট কত? 0 কারেন্ট। আর সার্কিটের কারেন্ট কখন 0 হয়? যখন সার্কিটে কোনো সোর্স ভোল্টেজ থাকে না কিংবা সার্কিটটা ওপেন সার্কিট থাকে। কিন্তু সার্কিটে তো সোর্স ভোল্টেজ আছে, তাহলে ফার্স্ট পয়েন্টটা বাদ। সেকেন্ড পয়েন্টটা কি বললাম, যে সার্কিট যখন ওপেন সার্কিট থাকে তখনও কারেন্ট ফ্লো হতে পারে না। কিন্তু সুইচ তো আমি ক্লোজ করেছি, তাহলে এখানে আর ওপেন নেই, এটা তো রেজিস্টার, তাহলে এখানেও কোনো ওপেন সার্কিটের গল্প নেই। এবার আসা যাক ইন্ডাক্টারে। ইন্ডাক্টার কি করছে? ইন্ডাক্টার কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে। ইন্ডাক্টার কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে মানে যে ইনস্ট্যান্টে ভোল্টেজটা টোটালটা অ্যাপ্লাই হয়েছে এই এলিমেন্ট দুটোর ওপর, সেই মুহূর্তে ইন্ডাক্টার করছে কি, যে কারেন্টের যেটা চেঞ্জ আছে সেই কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে ও। তো কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছে বলেই না শুরুতে কারেন্টটা 0, তাহলে এর জন্যই হচ্ছে গিয়ে কারেন্টটা 0 ইন্ডাক্টরের এলিমেন্টটার জন্য। তাহলে অ্যাট স্টার্টিং যখন সুইচটাকে যে মুহূর্তে ক্লোজ করেছো t=0 প্লাসে, ইন্ডাক্টার করছে কি, কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়ার জন্য কারেন্ট হচ্ছে 0। মানে অ্যাকচুয়ালি ইন্ডাক্টারটা তখন ওপেন সার্কিট হিসেবে কাজ করছে। ইন্ডাক্টারটা কী হিসাবে কাজ করছে? ওপেন সার্কিট হিসেবে কাজ করছে। দেখো স্টেডি স্টেট কন্ডিশনের সঙ্গে কিন্তু ট্রানজিয়েন্ট স্টেট গোলাবে না। স্টেডি স্টেট কন্ডিশনে কি দেখছিলাম, অনেকক্ষণ ধরে সুইচটাকে ক্লোজ রাখা আছে, তখন ইন্ডাক্টারটা কী হিসাবে কাজ করছে? শর্ট সার্কিট হিসেবে আচরণ করছে। কিন্তু ট্রানজিয়েন্ট স্টেটে কী বলছি, যে মুহূর্তে আমি সুইচটাকে ক্লোজ করলাম এই টোটাল ভোল্টেজটা অ্যাপ্লাই হয়ে গেল এর ওপরে, কিন্তু সার্কিটের কারেন্ট কত? সার্কিটের কারেন্ট হচ্ছে গিয়ে 0। সার্কিটের কারেন্ট কখন 0 হতে পারে? আইদার সোর্স ভোল্টেজ 0 হতে হবে আর সার্কিটটাকে ওপেন সার্কিট হতে হবে। কিন্তু কি দেখছি, সার্কিটে তো সোর্স ভোল্টেজ আছে, সার্কিটে সুইচও ক্লোজ করা আছে, সার্কিটের রেজিস্ট্যান্সের পোর্শনেও কোনো প্রবলেম নাই। তাহলে সার্কিটে কেন কারেন্ট ফ্লো করছে না? কারণ এই কারেন্টের চেঞ্জকে, ইন্ডাক্টরটা কারেন্টের চেঞ্জকে বাধা দিয়েছে। তাহলে ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দিয়েছে আর সার্কিটে কারেন্ট ফ্লো করছে না, মানে কি বলতে পারি, ইন্ডাক্টরের পোর্শনটা তাহলে, মানে ইন্ডাক্টর যেটা আছে সেটা শুরুতে কি হিসাবে কাজ করছে? ওপেন সার্কিট হিসেবে কাজ করছে। তাহলে শুরুতে কাজ করছে কি হিসাবে? ওপেন সার্কিট হিসেবে কাজ করছে। আশা করি এই অবধি বোঝাতে পারলাম। তাহলে দেখো ইন্ডাক্টর যদি শুরুতে ওপেন সার্কিট হিসেবে কাজ করে, মানে ধরে নাও এই পোর্শনটা নাই, এটা ধরে নাও ওপেন সার্কিট, এখান দিয়ে এলো এভাবে, এখান দিয়ে এলো এভাবে, এটা যদি ওপেন সার্কিট হয় তাহলে সার্কিটে কি হয়ে গেল? কারেন্ট আর ফ্লো করছে না। তাহলে এখানকার যে টোটাল ভোল্টেজ সেটা আমরা কোথায় পাবো? যদি এখানে একটা ভোল্টমিটার লাগানো যায় সেখানেই পেয়ে যাব। আমি আবার রিপিট করছি, শুরুতে ইন্ডাক্টর ওপেন সার্কিট হিসেবে কাজ করছে, মানে ধরে নাও এটা নাই, তাহলে কি সার্কিটে কারেন্ট ফ্লো করবে? না, সার্কিটে কারেন্ট ফ্লো করছে না। তাহলে এখানে যে টোটাল ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেই ভোল্টেজটা কোথায় পাবো? এখানটাই পাবো, কারণ কি এখানে যদি আমরা একটা ভোল্টমিটার লাগিয়ে দিই, সার্কিটে তো কারেন্ট ফ্লো করছে না, তাহলে টোটাল ভোল্টেজটাই পাবো কোথায়? এখানটাই পাবো। তো সার্কিটের টোটাল ভোল্টেজটাই যদি ইন্ডাক্টরের অ্যাক্রসে পাই, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? অবভিয়াসলি 0 হবে।
তো সেটাই দেখো আমরা এখানটায় পড়লাম যে স্টার্টিংয়ের সময় টি যদি জিরো বসাও এটা হয়ে যাচ্ছে 1 -1 0, স্টার্টিংয়ের সময় ভি আর হচ্ছে 0। আশা করি বোঝা গেল। যখন টি এর ভ্যালু ইনফাইনাইট বসাবে তখন এই পোর্শনটা কত হবে, 0 হয়ে যাবে। তাহলে 1 - 0 কত হবে, 1। ভি ইন্টু 1 কত হবে, ভি। মানে যখন স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছাবে তখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হবে ভি আর ইকুয়ালস টু ভি। সেটাও চলো বুঝে নেওয়া যাক। এবার আমি ধরলাম সুইচ অনেকক্ষণ ধরে ক্লোজ আছে। তো সুইচ যদি অনেকক্ষণ ধরে ক্লোজ থাকে ভোল্টেজ চেঞ্জ হওয়ারও গল্প নাই, কারেন্ট চেঞ্জ হওয়ার কোনো গল্প নাই। এখন কি হবে, এখন স্টেডি স্টেট কন্ডিশনে এটা কী হিসাবে কাজ করবে, শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে। তো শর্ট সার্কিট হিসেবে যদি আচরণ করে এখানকার ভোল্টেজ কার সঙ্গে সমান হবে, এখানকার ভোল্টেজ রাইজ সমান হবে এখানকার ভোল্টেজ ড্রপের সঙ্গে সমান হবে। তাহলে আর এর অ্যাক্রসে ভোল্টেজকে যদি আমি ভি আর দিয়ে ডিনোট করি সেটা কার সঙ্গে সমান হবে, সাপ্লাই ভোল্টেজ ভি এর সাথে সমান হবে। তো সেটাই ওখানটায় আমরা দেখলাম যে টি ইকুয়ালস টু 0 প্লাসে ভোল্টেজ কত, 0। স্টেডি স্টেট কন্ডিশনে টোটাল ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে যদি আমরা এটার গ্রাফ প্লট করতে চাই কীরকম পাবো, দেখো এই গ্রাফটা হচ্ছে কি ভিআরের গ্রাফ। শুরুতে কত ভোল্টেজ আছে, 0। আস্তে আস্তে বাড়তে বাড়তে স্টেডি স্টেট কন্ডিশনে যখন পৌঁছাচ্ছে তার ভোল্টেজ হচ্ছে গিয়ে ভি। এবার একটা সিম্পল জিনিস বলো, সার্কিটের টোটাল ভোল্টেজ তো ভি নাকি? এখানে আমরা দেখছি কারেন্টের যদি চেঞ্জ হয় তাহলে আর এর অ্যাক্রসে ভিআরও চেঞ্জ হবে, এল এর অ্যাক্রসে ভিএলও চেঞ্জ হবে। কিন্তু ভিআর চেঞ্জ হোক ভিএল চেঞ্জ হোক, যেভাবেই চেঞ্জ হোক না কেন সার্কিটের টোটাল ভোল্টেজ তো সবসময় ভি থাকবে। মানে ভিআর আর ভিএল যদি আমি যোগ করি তাহলে সবসময় ভোল্টেজ কত হবে, ভি হবে। আমি আবার রিপিট করছি, এখানে দেখছি আমরা সার্কিটের কারেন্টের চেঞ্জ হচ্ছে, মানে ভোল্টেজ সুইচ যখন ক্লোজ করার আগের মুহূর্তে ভোল্টেজ কত, এখানকার অ্যাপ্লাই ভোল্টেজ কত, 0। বা তুমি বলতে পারো সুইচ যখন ক্লোজ করা হয়েছে ঠিক তার আগের মুহূর্তে কারেন্ট কত, 0। কারণ 0 কেন, কারণ ওপেন সার্কিট ছিল, এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ নাই। সুইচ যে মুহূর্তে আমি ক্লোজ করছি সেই মুহূর্তেও কারেন্ট কত, 0, কারণ ইন্ডাক্টর কারেন্টের চেঞ্জকে বাধা দিচ্ছিল, ইন্ডাক্টর ওপেন সার্কিট হিসেবে কাজ করছিল। তারপরে কি আস্তে আস্তে স্টেডি স্টেট কন্ডিশন অ্যাচিভ করবে, তখন সার্কিটে ফুল কারেন্ট যেটা স্টেডি স্টেট কারেন্ট ভি বাই আর ফ্লো হওয়ার কথা সেটাই আমার ফ্লো করবে, তাই তো। কিন্তু যাই হোক, এই যে কারেন্টের যে চেঞ্জ হচ্ছে 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছাচ্ছে, আইএস ইকুয়ালস টু ভি বাই আর কন্ডিশনে পৌঁছাচ্ছে। এই যে চেঞ্জটা হচ্ছে তার জন্য কি দেখছিলাম, আর এর অ্যাক্রসে ভোল্টেজ চেঞ্জ হচ্ছিল, এল এর অ্যাক্রসে ভোল্টেজও চেঞ্জ হচ্ছিল। আর এর অ্যাক্রসে ভোল্টেজের চেঞ্জ হোক এল এর অ্যাক্রসে ভোল্টেজের চেঞ্জ হোক, কিন্তু দুটো ভোল্টেজের সাম তো সবসময় ভি এর সাথেই সমান হবে, কারণ সাপ্লাই ভোল্টেজ তো আমি আর চেঞ্জ করছি না। তাহলে দুটো ভোল্টেজের যদি সাম সবসময় ভি হয় সেটাকে আমরা ওই গ্রাফটা দিয়ে ডিরেক্ট কী করে দেখাতে পারি, দেখো ডেরিভেশন ছাড়াই আমরা বলতে পারবো। দেখো শুরুতে ভিআরের ভোল্টেজ কত, ভিআরের ভোল্টেজ হচ্ছে গিয়ে 0। সার্কিটের টোটাল ভোল্টেজ কত ছিল, সাপ্লাই ভোল্টেজ ভি। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ যদি 0 হয়, ইন্ডাকটেন্সের অ্যাক্রসের ভোল্টেজ অবশ্যই ভি হতে হবে, তবে না গিয়ে 0 আর ভি যোগ করে আমি টোটাল ভোল্টেজ ভি পাবো। যার জন্য দেখো শুরুতে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ভি, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে গিয়ে শুরুতে ভিআরের অ্যাক্রসে ভোল্টেজ 0, ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি। তারপর ভিআর আস্তে আস্তে বাড়ছে। এবার ভিআরের ভ্যালু যদি 0 থেকে ধরো আস্তে আস্তে বাড়তে থাকে, টোটালটাকে তো ভি, তাহলে এখান থেকে ভি আস্তে আস্তে কমতে হবে। যার জন্য দেখো ভিআরের ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, ভিএল এর ভ্যালু আস্তে আস্তে কমছে। ভিআর যখন ভি এর সাথে সমান হয়ে যাবে, মানে এই যে ভিআর যখন ভি এর সাথে সমান হয়ে যাবে তাহলে ভিএল কার সঙ্গে সমান হবে, 0-র সাথে সমান হবে। আদারওয়াইজ তো তবে না গিয়ে আমার ভি আর 0 যোগ করে টোটাল ভোল্টেজ ভি পাবো, সেটাই দেখো দেখানো আছে। ভিআর যখন আস্তে আস্তে ভি এর সাথে সমান হচ্ছে বা ভি এর দিকে সমান হতে এগোচ্ছে, ভিএল তত আস্তে আস্তে 0-র দিকে এগোচ্ছে। এবার আমরা ডেরিভেশনটা দেখে নিই। ভিএল ইকুয়ালস টু কি, এল ইন্টু ডিআই বাই ডিটি। নর্মাল ডেরিভেটিভ করে দাও, আই এর যে ইকুয়েশানটা আমরা পেয়েছি সেটাকে লিখে নর্মাল ডেরিভেটিভ করে দাও, দিয়ে যে ইকুয়েশানটা পাবো সেটা হচ্ছে গিয়ে ভিএল ইকুয়ালস টু ভি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর এল বাই টি। এবার তুমি দেখে নাও যে যখন আমরা এই ইকুয়েশানটায় টি ইকুয়ালস টু 0 বসাবো তাহলে এই পোর্শনটা কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে 1,
তাহলে ভিএল ইকুয়ালস টু ভি। যদি ইনফাইনাইট বসাই টি এর ভ্যালু, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট কত হবে? জিরো। ভিএল এর ভ্যালু কত হবে? জিরো হয়ে যাবে, মানে ভি থেকে স্টার্ট হবে, জিরোতে গিয়ে শেষ হবে। দেখো সেটাই করা আছে, ভি থেকে স্টার্ট হয়েছে, জিরোতে গিয়ে শেষ হচ্ছে ইনফাইনাইটে। আর আমরা কি দেখলাম? ভিআর এর গ্রাফটার থেকেই আমরা বলে দিতে পারি ভিএল এর ভ্যালু কী হবে, মানে ভিএল এর গ্রাফটা কী হবে। জাস্ট আ মিনিট। এবার আমরা আর একটা কন্ডিশান দেখছি। একটা আরএল সিরিজ সার্কিট একটু আগে দেখলাম, এবার আর এক ধরনের আরএল সিরিজ সার্কিট দেখব কীভাবে এটা কাজ করে। চলো দেখা যাক। এখানে কী কী কন্ডিশান অ্যাজিউম করা হয়েছে সেগুলো ফার্স্টে বুঝতে হবে। এই যে সুইচটা আছে, এই যে সুইচটা আছে, এটা বলা হলো এরকম তোমাকে যে এই সুইচটা অনেকক্ষণ ধরে এর সঙ্গে ক্লোজ ছিল, অনেকক্ষণ ধরে এর সঙ্গে ক্লোজ ছিল। শুরুতে কথাগুলো মন দিয়ে শুনবে, যে সুইচটা অনেকক্ষণ ধরে এই অবস্থায় ছিল, মানে লাল কালি দিয়ে যেটা দেখানো আছে ওই অবস্থায় ছিল। কখন ছিল? টি ইকুয়ালস টু জিরো মাইনাস টাইমে, টি ইকুয়ালস টু জিরো মাইনাস টাইমে। আচ্ছা, এখান থেকে মনে হতে পারে টাইম কী করে নেগেটিভ হলো? না, টাইম নেগেটিভ হয়নি। আমরা ইঞ্জিনিয়ারিংয়ে বা সায়েন্সে সমস্ত কিছু রেফারেন্স হিসেবে ধরে নিই। তো এখানে রেফারেন্স ধরা আছে কোনটাকে? এই সুইচটাকে এখানে ক্লোজ করা হয়েছে, এটাকে ধরা হয়েছে রেফারেন্স। মানে আমি ধরে নিলাম টি ইকুয়ালস টু জিরো টাইমে এই সুইচটাকে, এই কে সুইচটাকে কে ড্যাশের সঙ্গে লাগানো হয়েছে। তাহলে টি ইকুয়ালস টু জিরো এই টাইমে যদি আমি ধরে নিই, এটাকে যদি রেফারেন্স নিয়ে নিই যে সুইচটাকে এখানে ক্লোজ করা হয়েছে, তাহলে এই টাইমটার আগে যা যা ঘটনা হয়েছে সেগুলোকে আমাদেরকে টি ইকুয়ালস টু জিরো মাইনাস দিয়ে ডিনোট করতে হবে, আর এরপরে যা যা ঘটনা হয়েছে তার মানে সেগুলোকে টি ইকুয়ালস টু জিরো প্লাস দিয়ে ডিনোট করতে হবে। এটা মানে এটার মিনিং এরকম করার দরকার নাই যে টি ইকুয়ালস টু জিরো মাইনাস মানে টাইম নেগেটিভ। না, টাইম নেগেটিভ না, আমরা রেফারেন্স নিয়েছি টি ইকুয়ালস টু জিরো টাইমকে, তার আগের ঘটনাগুলোকে আমি বোঝাচ্ছি টি ইকুয়ালস টু জিরো মাইনাস দিয়ে, সিম্পল। তো কি বলছি, যে ধরে নেওয়া আছে যে সুইচটাকে অনেকক্ষণ ধরে এখানে ক্লোজ করা ছিল। তো অনেকক্ষণ ধরে ক্লোজ করা ছিল মানে কি? সার্কিটটা স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছে গেছিলো যখন অনেকক্ষণ ধরে ক্লোজ করা ছিল। টি ইকুয়ালস টু জিরো মাইনাস টাইমে সার্কিটটা স্টেডি স্টেট কন্ডিশন অ্যাচিভ করেছিল। তাহলে সেই সময় কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছিল? কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছিল? কারেন্ট ফ্লো হচ্ছিল এই দিকে, সেই অবস্থায় কারেন্ট ফ্লো হচ্ছিল এই দিকে। এবার দেখো, যদি অনেকক্ষণ ধরে সুইচটা ক্লোজ করা থাকে তাহলে তো সার্কিটটা স্টেডি স্টেট কন্ডিশনে আছে, সেই অবস্থায় তাহলে কারেন্ট কত হবে? ভি বাই আর হবে, কারণ অনেকক্ষণ ধরে ক্লোজ করা আছে মানে কি ইন্ডাক্টর স্টেডি স্টেট কন্ডিশনে শর্ট সার্কিট হিসেবে আচরণ করে। তাহলে সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে কত? ভি বাই আর। আর এটা কখন হচ্ছে? টি ইকুয়ালস টু জিরো মাইনাস টাইমে। বা আমি এরকমভাবেও লিখতে পারি যে কারেন্টের ভ্যালু জিরো মাইনাস টাইমের জন্য হচ্ছে ভি বাই আর। এটা একটা পেলাম। এবার টি ইকুয়ালস টু জিরো টাইমে করা হলো কি, এই সুইচটাকে এই যে এখানে যে কানেক্ট করা ছিল এখান থেকে খুলে দেওয়া হলো, এখান থেকে খুলে দেওয়া হলো, দিয়ে করা হলো কি, টি ইকুয়ালস টু জিরো টাইমে এখান থেকে সুইচটাকে খুলে এর সঙ্গে কানেক্ট করে দেওয়া হলো। বোঝা গেল আশা করি। এবার একটা জিনিস দেখো, এখান দিয়ে কারেন্ট কত যাচ্ছিল? টি ইকুয়ালস টু জিরো মাইনাস টাইমে কারেন্ট কত যাচ্ছিল? ভি বাই আর, একটু আগেই আমরা দেখলাম। সুইচটাকে যখন এখান থেকে খুলে আমি এখানটায় কানেক্ট করলাম সেই টাইমটা কখন? টি ইকুয়ালস টু জিরোতে। এবার আমি টি ইকুয়ালস টু জিরো প্লাসের কথা ভাবছি, মানে ঠিক সুইচটা অন করার মুহূর্তে কে ড্যাশের সঙ্গে যখন কানেক্ট করা হয়েছে ঠিক তার পরের মুহূর্তের ঘটনা ভাবছি। ইন্ডাক্টরের প্রপার্টি কি? কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়া। তাহলে কারেন্টের চেঞ্জকে যদি ইন্ডাক্টরের প্রপার্টি যদি কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়া হয়, তাহলে জিরো মাইনাস টাইমে যদি কারেন্ট ভি বাই আর হয়, জিরো টাইমেও কারেন্ট ভি বাই আরই থাকবে। টি ইকুয়ালস টু জিরো প্লাস মানে সুইচটা ক্লোজ করার ঠিক পরের মুহূর্তের কারেন্টও থাকবে হচ্ছে কত? ভি বাই আর। আর কারেন্টের ডিরেকশানও থাকবে একই দিকে। কেন? কারণ ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়া। তারপরে যখন সুইচটা অনেকক্ষণ ধরে এখানে ক্লোজ থাকবে এই কারেন্টের ভ্যালু আস্তে আস্তে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে আমরা দেখব, বাট ডেরিভেশনের আগে এই বেসিক কনসেপ্টটা কিন্তু নর্মালভাবেই বোঝা যায়। কি বোঝা যায়? আমি আবার বলছি, এখানে অনেকক্ষণ ধরে সুইচটাকে কানেক্ট করা ছিল, তাহলে টি ইকুয়ালস টু জিরো মাইনাস টাইমে
সার্কিটটা স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছে গেছিলো। সেই অবস্থায় যে কারেন্টটা সার্কিটে ফ্লো হচ্ছিল সেই ভ্যালুটা কত, ভি ডিভাইডেড বাই আর, কারণ ইন্ডাক্টর কি শর্ট সার্কিট হিসেবে আচরণ করবে। এবার টি ইকুয়ালস টু 0 টাইমে সুইচটাকে খুলে এনে আমি এর সঙ্গে লাগিয়ে দিলাম। তাহলে এখন দেখো, যদি তুমি এই সার্কিটের কথা ভাবো, এইটুকু সার্কিট, এখন তার ভোল্টেজটা কানেক্ট নাই, তাহলে এইটুকু সার্কিটের যদি কথা ভাবো, সার্কিটে কি কোনো ভোল্টেজ আছে? ভোল্টেজ সোর্স তো নাই। অথচ সার্কিটের কারেন্ট কিন্তু সাথে সাথে জিরো হয়ে যাবে না, কারণ কি ইন্ডাক্টরের প্রপার্টি হচ্ছে কারেন্টের চেঞ্জকে বাধা দেওয়া। কারেন্ট সুইচ ক্লোজ করার আগে এদিকে ফ্লো হচ্ছিল, কতটা কারেন্ট পাচ্ছিলাম? ভি বাই আর। তাহলে টি ইকুয়ালস টু 0তেও কারেন্ট পাবো ভি বাই আর, ওই সেম ডিরেকশানে। সুইচ ক্লোজ করার ঠিক পরের মুহূর্তে টি ইকুয়ালস টু 0 প্লাস টাইমেও কারেন্ট থাকবে ভি বাই আর, ওই একই ডিরেকশান বরাবরই থাকবে, কারণ ও কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। কারেন্ট যেটা ছিল ও চেষ্টা করবে ইন্ডাক্টরটা একই ডিরেকশানে একইভাবে কারেন্ট ফ্লো করাতে। কীভাবে সম্ভব হচ্ছে? কারণ ইন্ডাক্টর নিজের মধ্যে কি এনার্জি স্টোর করে রাখতে পারে, সেই এনার্জিটাকে ইউজ করছে ওই কারেন্টটাকে ওই একই ডিরেকশানে ফ্লো করাতে। এটাই হচ্ছে গিয়ে কনসেপ্ট। এবার তুমি বলো যে অনেকক্ষণ ধরে যদি এই সুইচটাকে ক্লোজ করা থাকে, এই সার্কিটটাতে তো আর কোনো ভোল্টেজ সোর্স নাই, তাহলে কী হবে? এই কারেন্টটা যেটা ভি বাই আর আছে আস্তে আস্তে জিরো হয়ে যাবে। তো সেটাই আমরা দেখব প্রুফ করে, যে যেটা আমরা নর্মাল ফিজিক্যাল এক্সপ্রেশন দিচ্ছি তার সঙ্গে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মেলে কিনা সেটা আমরা দেখতে পাবো। এবার দেখো, যখন আমি সুইচটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি তখন আমরা ইকুয়েশন লিখবো, এখানে কেভিএল অ্যাপ্লাই করছি। কারেন্টের ডিরেকশন কোন দিকে? কারেন্টের ডিরেকশন কিন্তু এদিকে। কারণ কি, চলো আরেকবার লিখে দেওয়া যাক। কারেন্টের ডিরেকশন শুরুতে ছিল কোন দিকে? এইদিকেই ছিল, মানে এখানে কারেন্ট যাচ্ছিল উপর থেকে নিচের দিকে। তো সুইচ আমি কে থেকে কে ড্যাশে লাগিয়ে দিয়েছি, হঠাৎ করে চেঞ্জ করার জন্য কারেন্টের ডিরেকশন তো আর চেঞ্জ হবে না। তো কারেন্ট যখন আমি সুইচটাকে এখানটায় কানেক্ট করে দিয়েছি, কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? এদিকে হবে। তো কেভিএল আমি লাগাচ্ছি। কত কারেন্ট? আই কারেন্ট। এখানে ভোল্টেজ ড্রপ কত? আইআর। দেখো আইআর, এখানকার ভোল্টেজ কত? এল ইন্টু ডিআই বাই ডিটি হলো। আর এখানে কোনো ভোল্টেজ সোর্স আছে? কোনো ভোল্টেজ সোর্সই নাই, তাহলে ইকুয়ালস টু কত? 0। সেটাকেই দেখো দুই দিকে এল দিয়ে ভাগ করে পেলাম, ডিআই বাই ডিটি প্লাস আর বাই এল ইকুয়ালস টু 0। ডি বাই ডিটিকে আমরা পি ধরে নিলাম, তারপর আই কমন নিলে পি প্লাস আর বাই এল ইন্টু আই ইকুয়ালস টু 0। তাহলে এই যে আই দিয়ে যে ইকুয়েশানটা আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশানটা আছে, তার সলিউশন আমরা এর আগেরটাতেই দেখেছিলাম কি কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার সলিউশন হয়। কিন্তু এই সাইডে যেহেতু 0 আছে, তাহলে পার্টিকুলার সলিউশন আমরা এখানে কিছু পাবো না। আই ইকুয়ালস টু কার সঙ্গে সমান হবে? আইসির সঙ্গে সমান হবে। সেটা কত? সি ড্যাশ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর এল বাই টি। এটা তো দেখিয়েছিলাম এর আগেরটাতেই, যে যদি এই ইকুয়েশনটার কথা ভাবো, আই এর কোএফিসিয়েন্ট কত? আর বাই এল, তাহলে সলিউশন কত হবে? কমপ্লিমেন্টারি ফাংশনটা কত হবে? কমপ্লিমেন্টারি ফাংশন হবে, একটা কনস্ট্যান্ট নিতে হবে, সেটা এখানে সি ড্যাশ নেওয়া হয়েছে, ইন্টু ই টু দি পাওয়ার, এখানে আর বাই এল আছে, তার নেগেটিভ নিতে হবে, মাইনাস আর বাই এল ইন্টু টি। দেখো সেটাই করা আছে। এবার ওই সেম কনসেপ্ট, সুইচ যখন যে মুহূর্তে এখানে ক্লোজ করা হয়েছে তখন কারেন্ট কত এদিকে ফ্লো হচ্ছে, সেই কারেন্টটা কত? ভি বাই আর। যার জন্য দেখো লেখা আছে আই ইকুয়ালস টু 0 প্লাসে কারেন্ট হচ্ছে ভি বাই আর। ইভেন সুইচ ক্লোজ করার আগের মুহূর্তেও কারেন্ট ছিল হচ্ছে গিয়ে ভি বাই আর। তাহলে টি এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে আই এর ভ্যালু কত পাবো? ভি বাই আর। তাহলে আলটিমেটলি কী পাই? সরি, এক মিনিট, টি এর জায়গায় 0 বসিয়ে দিলে আই ইকুয়ালস টু পাবো ভি বাই আর। তাহলে ভি বাই আর ইকুয়ালস টু সি ড্যাশ ইন্টু 1, 0 বসিয়ে দিলে এটা 1 হয়ে যায়। তাহলে সি ড্যাশের ভ্যালু কত? ভি বাই আর। দেখো সেটাই পেলাম, সি ড্যাশের ভ্যালু ভি বাই আর। ভ্যালুটাকে পুট করে দিলে পাচ্ছি কত? আই ইকুয়ালস টু ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল। কী বলেছিলাম? সার্কিটে যখন আমরা সুইচটাকে এখানে কানেক্ট করে দিচ্ছি, এই সার্কিটে তো কোনো ভোল্টেজ সোর্স থাকছে না, তাহলে কারেন্ট ফার্স্টে ভি বাই আর থাকুক না কেন, সেটা আস্তে আস্তে 0 হয়ে যাবে স্টেডি স্টেট কন্ডিশনে। দেখো সেটাই হয়েছে। টি এর ভ্যালু 0 বসাও স্টার্টিংয়ের সময়, কারেন্ট কত পাবে? ভি বাই আর। টি এর ভ্যালু ইনফাইনাইট বসিয়ে দাও, কারেন্ট কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। যার জন্য দেখো ভি বাই আর থেকে যাচ্ছে 0-র দিকে, নর্মাল মিলিয়ে নাও। সার্কিটের শুরুতে কারেন্ট ছিল ভি বাই আর, তারপর কারেন্ট কী হবে? আস্তে আস্তে 0 হয়ে যাবে, কারণ কি সার্কিটে কোনো সোর্স নাই। তাহলে সেটাই হলো।
টাইম কনস্ট্যান্ট একই রকমভাবে এখানকারও টাইম কনস্ট্যান্ট হচ্ছে এল বাই আর। আরএল সিরিজ সার্কিট হলেই তার টাইম কনস্ট্যান্ট হচ্ছে এল বাই আর। ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। টি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম এল বাই আর, তাহলে কী পেয়ে যাবো, ই টু দি পাওয়ার -1, তাহলে আইটির ভ্যালু পাবো কত, I0 ইন্টু 0.368। I0 কাকে ডিনোট করলাম, I0 মানে বললাম হচ্ছে ভি বাই আরকে। I0 দিয়ে কেন বলছি, কারণ শুরুতে কারেন্ট ছিল হচ্ছে কি টাইম জিরোতে কারেন্ট ছিল কত, ভি বাই আর, যার জন্য ভি বাই আরকে I0 দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে আইটি ইকোয়ালস টু কত পেলাম, 0.368 ইন্টু I0। তার মানে যখন টাইম কনস্ট্যান্টের সঙ্গে টাইমের ভ্যালু সমান হচ্ছে, আর টাইম কনস্ট্যান্ট টিসি ইকোয়ালস টু এল বাই আর, যখন টাইম টি এর ভ্যালু যখন এল বাই আর এর সঙ্গে সমান হচ্ছে, তখন কি দেখতে পাচ্ছি যে সার্কিটের যে কারেন্টটা আছে সেই কারেন্টটা তার ইনিশিয়াল ভ্যালুর 36.8%-এ পৌঁছাচ্ছে। ইনিশিয়াল ভ্যালু কত, ভি বাই আর মানে I0। যখন টি এর ভ্যালু আমরা এল বাই আর বসাচ্ছি, তখন এর ইনিশিয়াল ভ্যালু ভি বাই আর এর যে ইনিশিয়াল ভ্যালু কত ছিল, I0। ধরো এই রকম জায়গায় হচ্ছে গিয়ে টি ইকোয়ালস টু এল বাই আর, কথার কথা বলছি, টি ইকোয়ালস টু এল বাই আর, এখানে টাইমের ভ্যালু এল বাই আর, তখন কারেন্টের ভ্যালু কতটুকু, এইটুকু হচ্ছে কারেন্টের ভ্যালু। সেটা কত, মেন কারেন্টের দেখা যাচ্ছে 36.8%। সেটাই বলা হচ্ছে যে টাইম কনস্ট্যান্ট দ্য সার্কিট কারেন্ট উইল রিচ 36.8% অফ ইনিশিয়াল ভ্যালু। তো যাই হোক, এখানেও টাইম কনস্ট্যান্ট কত, এল বাই আর। এবার তোমার কাজ যেটা থাকবে যে ভি আর আর ভি এল দুটোর ভ্যালু বের করা। দেখো এখানে ওই একই ফান্ডা, স্টার্টিংয়ের সময় মানে সুইচ যখন এখানে ক্লোজ করছি সেই সময় টাইম কত, ভি বাই আর, I0 ইকোয়ালস টু ভি বাই আর। তো সার্কিটে তো কোনো সোর্স নাই, তাহলে I0 আস্তে আস্তে কমতে কমতে কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে I0 আস্তে আস্তে কমতে কমতে যদি জিরো হয়ে যায়, তাহলে আর এর অ্যাক্রসে ভোল্টেজ ভি আরও চেঞ্জ হবে, এল এর অ্যাক্রসে ভোল্টেজ ভি এলও চেঞ্জ হবে। কিন্তু ভি আর চেঞ্জ হোক বা ভিএল চেঞ্জ হোক, তাদের সাম কত হবে, তাদের সাম হবে জিরো। কেন সাম জিরো হবে, এই সার্কিটটার কথা পাবো। আর এর অ্যাক্রসে ভোল্টেজ আমি ধরলাম ভি আর, এল এর অ্যাক্রসে ভোল্টেজ ধরলাম ভিএল। আর কি এখানে কোনো সোর্স আছে, সোর্স তো নাই, তাহলে ভি আর ভিএল এই দুটোর ভোল্টেজের ভ্যালু সবসময় জিরো হবে। সেটাই দেখো আমরা গ্রাফে পাবো। স্টার্টিংয়ের সময় ভি আর এর ভ্যালু ভি, স্টার্টিংয়ের সময় ভিএল এর ভ্যালু -ভি, তাহলে টোটাল ভোল্টেজ কত, ভি মাইনাস ভি ইকুয়ালস টু জিরো। ভি আর যেভাবে যেভাবে চেঞ্জ হচ্ছে, ভিএলও একই রকমভাবে চেঞ্জ হচ্ছে। দেখো ওপরে যতটা ভ্যালু আছে নিচেও ততটা ভ্যালু আছে, সাম করলে যে কোনো পয়েন্টে যদি সাম করা হয় তাহলে টোটাল ভ্যালু পাওয়া যাবে হচ্ছে জিরো। আর ডেরিভেশনটা নিচে করে নেবে, ডেরিভেশনে তো কিছুই নাই, ভি আর ইকুয়ালস টু আই আর, আই এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবে, ক্লিয়ার। আর ভিএল ইকুয়ালস টু কি, এল ইন্টু ডিআইডিটি, হাই এর ইকুয়েশান পেয়ে গেছো, তার নর্মাল ডিফারেন্সিয়েশন করে নেবে। তারপরে তোমার কাজ হচ্ছে টি এর, একবার আমি এই গ্রাফটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি, চলো। টি এর জায়গায় যদি আমি জিরো বসাই, তাহলে ভিএল এর ভ্যালু কত পাবো, -ভি। টি এর জায়গায় যদি আমি টি এর জায়গায় যদি আমি ইনফাইনাইট বসাই, তাহলে এই পোর্শনটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ভিএল এর ভ্যালু কত পাবো, জিরো। তাহলে স্টার্টিংয়ে ভ্যালু হবে -ভি, তারপরে ভ্যালু হবে মানে ফাইনাল স্টেটে গিয়ে ভ্যালু হবে জিরো। দেখো স্টার্টিংয়ে ভ্যালু হচ্ছে গিয়ে -ভি, তারপরে ফাইনাল ভ্যালু হচ্ছে গিয়ে জিরো। তাহলে আশা করি বোঝা গেল। এটা গেল হচ্ছে গিয়ে দুই ধরনের আরএল সিরিজ সার্কিটের ওপর বেস করে ডেরিভেশনগুলো।